সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসুল্লাহ। দর্শক, অনুষ্ঠান আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা যাবার আগে আমরা একটু দিনের পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো জেনে নিই। দৈনিক প্রথম আলো, জট খোলার চেষ্টায় সরকার, জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে। কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে 5 বছরে 275 বন্দীর মৃত্যু। দৈনিক আমার দেশ, আজ রাতেই কারফিউ দিয়ে ওদের শেষ করে দিন, সালমান আনিসুলের ফোন আলাপ। ঢাকা 10-এ ভোটার হলেন আসিফ মাহমুদ, উপদেষ্টা। সমকাল, নির্বাচনের জন্য যোগ্য এসপি বাছাই করছে পুলিশ। রাজনৈতিক সমঝোতা না হলে বিভক্তি আরও বাড়ল, জুলাই সনদ প্রসঙ্গে। দৈনিক ইত্তেফাক, প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, অবস্থান কর্মসূচি চলবে। আইএমএফের ঋণ ও পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার, অর্থ উপদেষ্টা। ঢাকা সহ 29 জেলায় নতুন ডিসি নিয়োগ। দৈনিক ইনকিলাব, 7 দিনের আলটিমেটাম শেষ হচ্ছে আজ, অন্তর্বর্তী সরকার কোন পথে? জামায়াত আওয়ামী লীগের একই সুর। দৈনিক যুগান্তর, কেন্দ্রে উত্তাপ, তৃণমূলে নির্বাচনী হাওয়া, নির্বাচন ঘিরে নাশকতার শঙ্কা। বাংলাদেশ প্রতিদিন, নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না, উপদেষ্টা আসিফ নজরুল। সরকারের বেঁধে দেওয়ার সময় শেষ হচ্ছে আজ, কিভাবে হবে মীমাংসা, জুলাই সনদ প্রসঙ্গে। কালের কণ্ঠ, 2 মেরুতে বিএনপি জামায়াত, সময়সীমা আজ শেষ, সমঝোতা হয়নি, সিদ্ধান্ত সরকারের কাঁধে। মাঠের অভিজ্ঞতা ছাড়াই ডিসি। নয়া দিগন্ত, সিদ্ধান্তের ভার সরকারের হাতে। নাগরিককে তথ্য অধিকারের কাঠামো আর সরকারকে নজরদারির সুযোগ, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 জারি। দৈনিক কালবেলা, দুবাই যুক্তরাজ্যে কোম্পানি খুলে দেদার অর্থ পাচার। নির্বাচনের আগেই বিএনপির বহিষ্কৃতরা দলে ফিরছেন। দেশ রূপান্তর, গণভোটের সিদ্ধান্ত এ সপ্তাহে, জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে। প্রার্থী নেতাদের নিরাপত্তা নিয়ে পুলিশের দুশ্চিন্তা। পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। মানব জমিন, দেশ জুড়ে আতঙ্ক নাশকতা ঠেকাতে থানায় থানায় কড়া বার্তা। এনসিপির সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের টানাপোড়েন। মনোনয়ন ঘিরে কঠোর বিএনপি। বণিক বার্তা, শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও জুলাই সনদে গুরুত্ব পায়নি। সরকারি চাকরিজীবীদের নতুন পে কমিশন সিদ্ধান্ত নেবে আগামী সরকার, অর্থ উপদেষ্টা। ডেইলি স্টার, জুলাই চার্টার ডেডলক, ড্রাগস অন, পার্টিস ওয়ান্ট গভর্নমেন্ট টু স্টেপ ইন। এসিসি কেস ফাইল এগেইনস্ট এস আলম। নিউ এজ, ক্যাবিনেট লাইকলি টু টেক আপ ইস্যু ইন নেক্সট মিটিং, জুলাই চার্টার। ইউথ সেলফ ডিফেন্স ট্রেনিং লঞ্চড। এই ছিল মোটা দাগের সংবাদ। আমরা একটু জুলাই সনদের যে সরকারের ডেডলাইন, সেটি শেষ হচ্ছে আজকে রোববার। যেহেতু উপদেষ্টা আসিফ নজরুলের আগে একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে 7 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সমঝোতা করে সরকারকে জানাতে হবে, না হলে সরকার সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক সমঝোতা হয়নি এবং জামাত বিএনপিকে ফোন করেছে, সেটি বিএনপি জানিয়েছে যে সরকার ডাকলে তারা যাবে। সেক্ষেত্রে আসলে এটি নিয়ে আলোচনা আরও চলবে কিনা বা এটির কোনো সমাধান দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভ সকাল। আসলে এই জুলাই সনদ প্রণয়ন প্রক্রিয়া থেকে শুরু করে এর সাথে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ যে আলোচনা, সেই আলোচনার মধ্যেও আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন দেখেছি। 2 দফায় 8 মাসব্যাপী যে আলোচনা হয়েছে, সেই আলোচনার মধ্যে প্রথম দফায় যে মতানৈক্য ছিল, দ্বিতীয় দফাতে এসে সেই মতানৈক্য অনেকটাই কমে এসেছিল এবং আমরা কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ আমরা এই জুলাই সনদে 25টি রাজনৈতিক দলের স্বাক্ষরও দেখেছি। এই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের গঠিত যে ঐক্যমত্য কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই কমিশনের সুপারিশ সরকারের কাছে যখন হস্তান্তর করা হলো, তখন আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি।
এবং জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট কোনো ঐক্যমত্য কমিশন থেকে সুপারিশ না থাকায় এই অনিশ্চয়তাটা দেখা দিয়েছে। এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকারের সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার শেষ সমঝোতা হিসাবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে একটা সমঝোতা প্রস্তাব প্রত্যাশা করেছিল। এবং আপনি যেটা বলেছেন এবং সব পত্রিকায় যেটি এসেছে যে সরকার যে সর্বশেষ 7 দিনের সময়সীমা দিয়েছিল এটি আজকে শেষ হয়েছে। আমরা দেখেছি যে এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছে, কিন্তু সমঝোতা উদ্যোগের আনুষ্ঠানিক কোনো আমরা উদ্যোগ দেখিনি। এবং আপনি যেটা বলেছেন, জামাত প্রকাশ্যেই তারা জনসভা থেকেই বলেছিল যে বিএনপির সাথে তারা আলোচনায় আগ্রহী, এবং একটু আগে যেটা আপনার কাছ থেকেই শুনলাম যে তারা ফোনও করেছিল, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই আলোচনার জন্য যেটি করা দরকার সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ, এবং সেটি যদি হয় তাহলে তারা সেই আলোচনায় আসবে। কোনো নিজ উদ্যোগে কোনো আলোচনায় তারা এই মুহূর্তে বসতে রাজি হয়নি। তো এখন সরকার তো একটা কথা আমাদেরকে বলেই দিয়েছে, সেটা হচ্ছে যে এই 7 দিনের মধ্যে যদি সমঝোতা না আসে তাহলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। এবং আমরা আশা করছি আগামী বৃহস্পতিবারের যে উপদেষ্টা পরিষদের যে বৈঠক হবে সেই বৈঠক থেকেই একটা সিদ্ধান্ত আসবে। যেহেতু রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি এবং সরকার রাজনৈতিক দলগুলোর অবস্থান দেখেছে, দেশের স্বার্থ বিবেচনা করে সরকারের পক্ষ থেকে যদি এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য কোনো সুনির্দিষ্ট কর্মপন্থা যদি ঘোষিত হয়, আমি মনে করি এখন এটা ছাড়া আর আমাদের সামনে বিকল্প কোনো পথ নেই। আর এটি যদি হয় তাহলে সব দলের জন্যই সেটি গ্রহণযোগ্য হবে সেটাও আমরা মনে করছি না, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকেও যেহেতু নিজেরা আসতে পারেনি, অতএব সরকার যেহেতু দেশ পরিচালনার দায়িত্বে আছে এবং সরকার যেহেতু এটি কোনো রাজনৈতিক সরকার না, অতএব আমরা মনে করি যে সরকারের সিদ্ধান্তটি মেনে নিয়ে সামনের দিকে এই সংকট উত্তরণের একমাত্র পথ হচ্ছে রাজনৈতিক দলগুলোকে সরকারের যে ভবিষ্যৎ যে কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে আসবে সেটিকে বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করা। যদি তা না করতে পারে তাহলে সেটি রাজনৈতিক সংঘাত বৃদ্ধি পাবে এবং সেই সংঘাত রাজনৈতিক দলগুলোর জন্য, শুধু দেশ না, রাজনৈতিক দলগুলোর জন্য কোনো রকমের ইতিবাচক কল্যাণ বয়ে আনবে বলে আমার মনে হয় না। স্যার, একটা বিষয় রয়েছে, একটি হলো যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে হয় মতানৈক্য রয়েছে, টানাপোড়েন রয়েছে, কিন্তু বিএনপির একটি বক্তব্য রয়েছে যে যেই জুলাই সনদে তারা সই করেছিল পরবর্তীতে যেই জুলাই সনদ দেওয়া হয় সেটি আসলে সেই জুলাই সনদ নয়। এই অভিযোগটা আসলে সরকারের বিরুদ্ধেই যায়। সেটি আসলে সরকার এটি করলে নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি প্রক্রিয়া কিনা, যেটি অনেকেই ধারণা করছেন। আচ্ছা দেখুন, আজকে আমরা কোনো একটা পত্রিকায় আমি পড়েছি যে সেইখানে কতগুলো বিষয় আছে, যেমন 270 দিনের বিষয়, তারপরে আপনার উচ্চকক্ষে পিআর, এইগুলোর বিষয়ে সম্ভবত ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ আছে সেই সুপারিশটা সরকার, এটা তো সুপারিশ, সরকার এখানে পরিমার্জন করতে পারে। এবং যেগুলোর ব্যাপারে নোট অফ ডিসেন্ট ছিল, 2-1টা বিষয় ছাড়া সেই নোট অফ ডিসেন্টগুলো রেখেই এই সনদ বাস্তবায়নের এই প্রক্রিয়াও কিন্তু সরকারের চিন্তায় আছে। কোনো একটা পত্রিকা এগুলো লিখেছে। যদি এই ধরনের চিন্তা সরকারের থাকে এবং এই সুপারিশগুলো পরিমার্জিত রূপে যে রাজনৈতিক দলগুলোর সাথে যে সমঝোতা হয়েছিল তার আলোকে যদি সেটি এখনও কিন্তু ঢেলে সাজানোর বা পুনর্বিবেচনা করার সুযোগ আছে। কেননা আমরা আবারও স্পষ্ট করে বলতে চাচ্ছি যে ঐক্যমত্য কমিশন যে এগুলো কিন্তু সুপারিশ, এগুলো চূড়ান্ত না। চূড়ান্ত যেটি হবে সেটি হলো সরকার যেগুলো সিদ্ধান্ত দিবে, যেগুলো যেভাবে গ্রহণ করবে। ফলে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগটি উত্থাপিত হয়েছে সেই অভিযোগটা আমলে নিয়েও সরকারের কাছে এখনও সুযোগ আছে যে সেগুলোকে অ্যাড্রেস করা, এবং সেটা যদি করা হয় তাহলে আমার মনে হয় যে অভিযোগগুলো এসেছে এবং অভিযোগেরকে কেন্দ্র করে যে সংকট তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে সেইগুলোও কিন্তু কমে আসবে। এবং এই সনদ যেভাবেই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক না কেন, সব রাজনৈতিক দলের কাছে সমভাবে সেটি গ্রহণযোগ্য হবে এটা আমি মনে করি না। তো মিনিমাম যদি অন্তত পক্ষে একটা সমঝোতার উপায় সরকারও যদি অবলম্বন করতে পারে তাহলে আমাদের যে রাজনৈতিক আশঙ্কা, আমরা সংকটের আশঙ্কা করছি, সেই সংকট থেকে উত্তরণের একটা উপায় আসবে। এবং এটা সরকারেরও দায়িত্ব, শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দিয়ে সরকার সেখানে দর্শকের ভূমিকা পালন করবে সেটার কোনো সুযোগ নেই। এই সরকারকে এই সংকট থেকে উত্তরণের জন্য একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং সেটার জন্য যদি
আজকে শেষ হচ্ছে, কিন্তু সরকারের হাতে কিন্তু সুযোগ আছে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনা করা, এবং আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনার মধ্য দিয়ে যদি রাজনৈতিক দলগুলোকেও সরকার যদি একটা মানে আস্থার মধ্যে নিতে পারে বা কনফিডেন্সের মধ্যে নিয়ে যদি এই পরবর্তী পদক্ষেপটা নেয়, সেটি হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটাই জাতি প্রত্যাশা করে। স্যার, এটি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে এই জুলাই চার্টারের আলোচনা তো নির্বাচনের পরে হতে পারে, রাজনৈতিক দলগুলো নিজেরাই করতে পারে, এ ধরনের একটি মন্তব্য তিনি সেদিনকে করেছেন। জি জি বলুন স্যার। এই সুতরাং আপনার কথাটা এভাবে চলতে পারে কি আলোচনা পরবর্তীতে? আমরা যদি একটু আরেকটা জায়গায়, স্যার, জুলাই সনদকে কেন্দ্র করে কি টানাপোড়েন না আসলে নির্বাচনী মাঠ দখলের একটা চিন্তা রাজনৈতিক দলগুলোর মধ্যে চলে এসেছে, সেই কারণে আসলে এই ধরনের মতবিরোধ বা এই ধরনের আমাদের বাংলাদেশের রাজনীতির যদি আপনি ঐতিহ্য দেখেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতি যদি আপনি দেখেন, সবকিছু রাজনৈতিক দলগুলো কেবলমাত্র আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে তারা সমাধান করে এমনটা না। রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ এর ইস্যু কিন্তু সুরাহা রাজপথেও হয়েছে, এবং এটি একটা রাজনৈতিক দলের বা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, এটা আমাদের শুধু বাংলাদেশ না, আমাদের উপমহাদেশের রাজনীতির কিন্তু এটা একটা চরিত্র যে মাঠে তার শক্তি সামর্থ্য মানে প্রদর্শন করা এবং সেই শক্তি সামর্থ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্তকে প্রভাবিত করা বা সিদ্ধান্তকে নিজের পক্ষে নেয়ার, এটা আমাদের এইখানকার রাজনীতির কালচারের একটা অংশ। আর দ্বিতীয় কথা হলো, রাজনৈতিক দলগুলো সবসময় তাদের নেতাকর্মী, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখতে চায় নানার মাঠের কর্মসূচির মধ্য দিয়ে। শুধুমাত্র ওই আপনি গোল টেবিল আলোচনা বা সেইখানে তো রাজনৈতিক দলের যে নেতাকর্মী তাদের কিন্তু সম্পৃক্ততা থাকে না। ফলে আমাদের দেশের রাজনীতির একটা ঐতিহ্য হচ্ছে যে যত বেশি কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখা যায়। সামনে নির্বাচন, সেই নির্বাচনে মানে আপনার মাঠে শক্তি প্রদর্শন এবং নিজেদের সক্ষমতা প্রদর্শন, এটা হলো একটা বড় কৌশল। আরেকটা জিনিস আমরা যেটা মনে করি যে মাঠের যে এখন যে সমস্ত কর্মসূচি আসছে, সেই কর্মসূচির মধ্য দিয়েও কিন্তু প্রাক নির্বাচনী পর্যায়ে রাজনৈতিক দলগুলো নিজেদের পক্ষে যতটুকু মানে সিদ্ধান্তকে, সরকারের সিদ্ধান্ত বলেন বা অন্য কিছুকে প্রভাবিত করতে পারে, এটাও কিন্তু একটা রাজনৈতিক কৌশল। এবং আমরা যা দেখছি সেইটাই, আপনি যেমন ধরেন জামাত জুলাই সনদ স্বাক্ষর করবে না, এই জন্য অনেকগুলো শর্ত আরোপ করেছিল, সকালবেলা পর্যন্ত তারা শর্ত আরোপ করেছিল, কিন্তু চূড়ান্ত বিচারে আমরা দেখেছি যে তারা গিয়ে কিন্তু একটা অন্য অবস্থান নিয়েছে, এবং যে কারণে এনসিপি জামাতকে অব্যাহতভাবে মানে বিশ্বাসঘাতকতা করেছে জুলাই সনদের সাথে, এই অভিযোগও উত্থাপন আমাদের হয়েছে। তো রাজনীতির কৌশলের মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থের অনুকূল হতে পারে এমন কর্মসূচি তারা নেন, এবং নির্বাচনটা তো এখন খুবই গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তারা অভিনব কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীদের যেমন উজ্জীবিত করার চেষ্টা করছেন, একই সাথে সরকারের কাছ থেকে, নির্বাচন কমিশনের কাছ থেকে কিছু বাড়তি সুবিধা আদায়ের প্রচেষ্টাও এদের মধ্যে আছে বলে আমার মনে হয়। স্যার, আমরা নির্বাচনী মাঠের কথা, বিএনপি প্রার্থী ঘোষণার পরপরই নির্বাচনী মাঠ যে বেশ জমে উঠেছে, কিন্তু তার সাথে সাথে নিরাপত্তা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে, প্রার্থীদের মধ্যে নিজেদের মধ্যে হানাহানি রয়েছে, বা বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিষয়টা অনেক আগে থেকেই আলোচনা ছিল। সেই জায়গাটা আসলে বিএনপি তার এই যে মনোনয়ন প্রক্রিয়া, সেখানে আপনি কোনো ভুল দেখছেন কিনা, কিংবা এটি কিভাবে সামাল দেবে বিএনপি? আচ্ছা দেখুন, বিএনপি কার্যত গত 15 বছরে 18 সালে একটা নির্বাচনে তারা অংশ নিয়েছিল বটে, সেখানেও যেহেতু তারা একটা বৃহত্তর কর্মপরিসরে একটা নির্বাচন নিয়েছিল, এরপরে তারা আসলে নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করে নেই, প্রত্যেকটা নির্বাচনী এলাকাতে বিএনপির সংসদীয় আসনে একাধিক গুরুত্বপূর্ণ ত্যাগী প্রার্থী আছে, কিন্তু বিএনপিকে তো বেছে নিতে হবে একজনকে, যেহেতু বেছে নেয় একজন, আর প্রত্যেকেরই যেহেতু রাজনীতির আলটিমেট একটা লক্ষ্য থাকে, একটা লক্ষ্য তো থাকে রাজনীতির যে সংসদে যাবে সেরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, ফলে বিএনপির মতো বা বড় রাজনৈতিক দলগুলো যখন তাদের প্রার্থিতা ঘোষণা করে কিছু প্রতিক্রিয়া হয়। বিএনপি এই পর্যন্ত তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে 19টি সংসদীয় আসনে এই মনোনয়ন ঘোষণা করার পর প্রতিক্রিয়া হয়েছে, এবং সেইখানে কিছু গোলযোগ হয়েছে, অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে কোনো কোনো ক্ষেত্রে তারা মানে দলীয় সিদ্ধান্ত শৃঙ্খলা রক্ষার জন্য ঘোষণা করেছেন। বিএনপির একজন প্রার্থী নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হওয়ার মতো ঘটনাও হয়েছে। ফলে এই নির্বাচনকে সামনে রেখে একদিকে দলীয় শৃঙ্খলা রক্ষা করা যে কোনো রাজনৈতিক দলের জন্য একটা চ্যালেঞ্জ, জামাতের মতো একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল, সেখানেও কিন্তু তাদেরও কিন্তু কিছু মাঠ পর্যায়ে কিছু অস্বস্তি টানাপোড়েন রয়েছে।
তো ফলে এটা একটা হয়েছে যে দীর্ঘদিন পর নির্বাচনে আসার এই একটা কারণে এই ধরনের, আর আসন সমঝোতা বলেন, জোট বলেন, সেইখানেও এগুলোকে কেন্দ্র করেও বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা টানাপোড়ান আছে। আমার ধারণা সেই টানাপোড়ান মানে কাটিয়ে ওঠার জন্য তাদের তো নিজস্ব কর্মকৌশল আছে। আমরা ইতিমধ্যেই দেখছি যে দু এক জায়গায় তারা অ্যাডজাস্ট করারও চিন্তা করছে, বা এই ধরনের হয়েছেও, এক জায়গায় সেরকম হয়েছে। আরিফুল হককে আবার আরেকটা জায়গায় নমিনেশন দেওয়া হয়েছে। তো রাজনৈতিক দল হিসাবে আমি মনে করি যে এই প্রচেষ্টাগুলো থাকলেও শেষ পর্যন্ত দেখবেন যে কিছু টানাপোড়েনের মধ্য দিয়েই তাদের এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে। তবে যেটা আপনি বলছেন যে এই চ্যালেঞ্জ, এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এটিকে মানে প্রচারণাকালে সরকারের পক্ষ থেকে প্রার্থীদের নিরাপত্তা দেওয়া, আইন শৃঙ্খলা রক্ষা করা, এটা একটা বড় রকমের চ্যালেঞ্জ, এতে কোনো সন্দেহ নেই। তো এই চ্যালেঞ্জ আছে এবং এই চ্যালেঞ্জের জন্য সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া বা সেই ধরনের ব্যবস্থা নেওয়া এটা সরকারের দায়িত্ব, এবং সরকারের যে সিদ্ধান্তগুলো নিবে সেইগুলোও যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো আছে তাদের সহযোগিতা করতে হবে। স্যাবোটেজের কথা আমাদের দেশে সবসময়ই আমরা শুনি, এই বছর এটা কোনো নতুন না, এটা আরও বেশি রকমের হতে পারে। তো সেইটাকে মোকাবিলা করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে নির্বাচনটিকে সুষ্ঠু এবং নির্বিঘ্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। ইলেকশন কমিশনার বলেছেন যে এবার তারা একটা দৃষ্টান্তমূলক নির্বাচন বাংলাদেশের জন্য উপহার দিতে চান, সেই সুযোগ তাদের আছে। কারণ প্রত্যেকবারই নির্বাচন যেগুলো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারে, যেহেতু রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দল তাদের স্বার্থানুকূল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইলেকশন কমিশনের উপর বাড়তি চাপ তৈরি করে। এইবার অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু কোনো রাজনৈতিক তাদের স্বার্থ এখানে বিবেচনা নাই, আমি মনে করি যে অন্য সময়ের থেকে ইলেকশন কমিশন স্বাধীনভাবে কাজ করার একটা সুযোগ পাবে, এবং সেই সক্ষমতা তাদের প্রমাণ করার জন্য তাদের অগ্নি পরীক্ষা দিতে হবে, এবং সেটা আমরা আশা করি তারা মানে সাফল্যের সাথেই দিতে পারবে। স্যার, একটা বিষয়ে প্রশাসন নিয়ে বেশ আলোচনা ছিল, সেই প্রশ্নে ডিসিদের নিয়োগ দেওয়া শুরু হয়েছে, এবং এখন যারা ডিসি হবেন তারাই ধরে নেওয়া যায় যে নির্বাচনের সময় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে। অন্যদিকে নির্বাচন কমিশনও সংসদীয় আসনগুলোকে রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোনে ভাগ করে ব্যবস্থা নিচ্ছে। আবার একই সঙ্গে সেনাবাহিনী, আরপিও সংশোধন করে সেনাবাহিনীকেও দায়িত্ব দেওয়া হচ্ছে। তাতে কি মনে হয় যে আসলে এক ধরনের নিরাপত্তার যে নিয়ে যে শঙ্কা, সেটি আসলে দূর হবে? সার্বিক পরিস্থিতি কি সেটি মনে হচ্ছে আপনার কাছে? দেখেন, নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে গতকাল, 29টি জেলায় দেওয়া হয়েছে। আমার ধারণা আরো ইলেকশন আসতে আসতে আরো কিছু পরিবর্তন হবে, এবং যে 29টি জেলায় দেওয়া হয়েছে নির্বাচন আসতে আসতে তারাও যে সব জেলায় থাকতে পারবে এরকম হয়তো না, আরো পরিবর্তন হতে পারে। তো একই সাথে ইলেকশন কমিশনও এই নির্বাচনকালীন সময়ে জেলাগুলোর দায়িত্ব নিয়োজিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও তারা কিন্তু যোগ্য এসপি, নিরপেক্ষ এরকম এসপি তারাও চেয়েছে। এবং একই সাথে আপনি যেটি বললেন যে আরপিও সংশোধনের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডেফিনেশন চেঞ্জ করা হয়েছে। অন্য সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে আমরা শুধু পুলিশ, র্যাব এবং আনসার এদের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে যুক্ত করে মাঠ পর্যায়ে করা হতো, কিন্তু এইবার সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডেফিনেশনে সেনাবাহিনীর 3টা উইংকেও যুক্ত করা হয়েছে। ফলে এইবার কিন্তু আপনার ওই ইলেকশন কমিশনকে রিকুইজিশন দিয়ে মাঠ পর্যায়ে সেনাবাহিনীকে আনতে হবে না, তারা ওই পর্যায়ের মধ্যেই আছেন, এবং আমরা আশা করি যে তারা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তারা দায়িত্বটি পালন করবেন। ভোটের মাঠে সেনাবাহিনীর উপস্থিতি এটা কিন্তু দারুণ প্রভাব ফেলে। পুলিশ যারা দায়িত্ব পালন করেন তারা দীর্ঘদিন আমাদের প্রতিবেশী হিসাবে থাকেন, তাদের সাথে এক ধরনের রাজনীতিবিদদের এক ধরনের সম্পর্ক তৈরি হয়, এবং এই সম্পর্কটা নিয়ে তারা এই নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশদেরকে তারা ব্যবহার করার চেষ্টা করেন। এবং সেনাবাহিনী যদি এই নির্বাচনী মাঠে তারা অবস্থান করেন তাহলে নির্বাচনকালীন সময়ে যে সহিংসতা বা নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেটা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব যদি তারা সদিচ্ছার সাথে, আন্তরিকতার সাথে সেখানে কাজ করেন, তাহলে এটি সম্ভব। এবং এই যে আরপিও সংশোধনীর মাধ্যমে এটিকে করা হয়েছে তাদেরকে, এটি আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় এক ধরনের ইতিবাচক প্রভাব রাখবে বলে আমি মনে করি। স্যার, একটা বিষয়, গত সরকারের সময় প্রায় 8 থেকে 10 হাজার ছাত্রলীগ বা আওয়ামী লীগের নেতা কর্মীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল, সেগুলোর বাতিলের তেমন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত এই সরকারের পক্ষ থেকে দেখা যায়নি। অবৈধ অস্ত্র উদ্ধারেও বেশ ইনি, এমনকি 5ই আগস্টের সময় যে অস্ত্রগুলো লুট হয়েছে সেগুলো উদ্ধার করতে পারেনি। সেটি আসলে নির্বাচনী পরিবেশকে একটা শঙ্কায় ফেলবে কিনা? ডেফিনেটলি সেটা শঙ্কার মধ্যে আমাদেরকে ফেলবে,
এবং আমি যেটা ধারণা করি এবং বিশ্বাস করি সেটা হলো যে ইলেকশনের যদি শিডিউল ডিক্লেয়ার করা হয়, আমরা সবসময় দেখি যে শিডিউল ডিক্লেয়ার করার পর ইলেকশন কমিশন যখন দায়িত্বভার গ্রহণ করে তখন অবৈধ অস্ত্র উদ্ধার থেকে শুরু করে আইন শৃঙ্খলার রক্ষার জন্য অনুকূল অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়। এটা যদি সরকার আরও আগে থেকে এই উদ্যোগগুলো গ্রহণ করতো তাহলে এটি কিন্তু ইলেকশনকালীন সময়ে একটা চাপটা কমাতো। কিন্তু তারপরেও আমি মনে করি যে ইলেকশন শিডিউল ঘোষণা বা এর আগে থেকেই যদি এই কার্যক্রমটি শুরু করা হয় তাহলে অন্ততপক্ষে কিছু হলেও এর মানে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কিন্তু যেটা আপনি বলেছেন যাদের হাতে অবৈধ অস্ত্র আছে বা বৈধ অস্ত্রও যাদের হাতে আছে, বৈধ অস্ত্রও কিন্তু অবৈধভাবে ব্যবহার করার একটা আশঙ্কা থাকবে। তো সেটার জন্য আমরা যেটা নাগরিক সমাজ চিন্তা করছি সেই চিন্তা তো সরকার বা ইলেকশন কমিশনেরও থাকা দরকার। তো আমার ধারণা যে এইটি ইলেকশন যখন শিডিউল ডিক্লেয়ার করা হবে, নির্বাচনী পরিবেশ তৈরি করার অংশ হিসাবে আইন শৃঙ্খলা রক্ষা, এটা তো সবচেয়ে বড়। আপনি ইলেকশন প্রচারণা থেকে শুরু করে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সব কিছুর সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা গুরুত্বপূর্ণ সংযোগ আছে। অতএব আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় কার্যক্রম হিসাবে অবৈধ অস্ত্র উদ্ধার, এই লোড হওয়া অস্ত্র এবং বিশেষ করে যারা এই অস্ত্রগুলো ব্যবহার করতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারীর গোয়েন্দাদের কাছে তাদের সংবাদ নেই, এটা আমরা বিশ্বাস করতে চাই না। তাদের এটাই কাজ আছে এবং সেগুলো নিয়ন্ত্রণ করা, উদ্ধার করা, সেটার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাগরিক সমাজের পক্ষ থেকে, সুশীল সমাজের পক্ষ থেকে, অনেকের পক্ষ থেকে কিন্তু সরকারের প্রতি বারবার এটা অনুরোধ করা হয়েছে যে এই অবৈধ অস্ত্র, লুটপাট হওয়া অস্ত্র উদ্ধারে, কিন্তু এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপই দেখি নাই। স্যার, এর মধ্যে আরেকটি বিষয় যদি যুক্ত করি, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের যে বিষয়টি রয়েছে সেটি 13 তারিখ তার রায়ের যে দিনটি সেটি ঘোষণা করবে, সেটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ একটি লকডাউন কর্মসূচির কথা ঘোষণা করেছে। সেটিকে কেন্দ্র করে নিরাপত্তা এক ধরনের বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে কিনা? ডেফিনেটলি কালকে একটা তার যে বক্তব্য ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার যে সাক্ষাৎকারগুলো ছাপা হচ্ছে সেখানেও তিনি এক ধরনের কথা বলছেন যে যারা জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিল তারা সবাই সন্ত্রাসী, এই ধরনের একটি বক্তব্য তিনি দিয়েছেন ভারতীয় গণমাধ্যমে দিয়েছেন। দেখুন, শেখ হাসিনা নিজে নিরাপদে ভারতে আশ্রয় নিয়ে এই বাংলাদেশে অবস্থানরত তাদের নেতাকর্মীদেরকে নানাভাবে উস্কিয়ে দিয়ে তাদের জীবনকে দুর্বিষহ করার একটা চেষ্টা তিনি করছেন। 13 তারিখে এই মামলার একটা রায় হওয়ার একটা কথা আছে এবং এই রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশে বসে নিরাপদ জীবন যাপনকারী অনেক আওয়ামী লীগ নেতারা দেশের নেতাকর্মীদেরকে তারা উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন এবং একটা লকডাউন কর্মসূচি দিয়েছেন এবং গতকাল এই বিষয়টি সরকার গুরুত্বের সাথে নিয়েছে এবং গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বিশেষ বৈঠক হয়েছে এবং এই বৈঠকের মধ্য দিয়ে আমরা জেনেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে এই লকডাউন নিয়ে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা তারা করছেন না, কেননা এই ব্যাপারে পর্যাপ্ত আমরা প্রতিরোধমূলক পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং গতকাল ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঢাকার বাইরে থেকে যারা এসেছে এবং যারা এক ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু গতকাল। এবং আমার ধারণা এই 2-3 দিন এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সরকারের পক্ষ থেকে চেকপোস্ট থেকে শুরু করে যেন বাইরে থেকে কেউ ঢুকে এই ধরনের নাশকতা বা ঢাকায় কোনো অরাজকতা তৈরি না করতে পারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এর আগেও কিন্তু আওয়ামী লীগের একাধিক কর্মসূচির কথা আমরা দেখেছিলাম, কিন্তু কার্যত মাঠ পর্যায়ে সেটি হয়নি। কিন্তু আমি ধারণা করি যে আগামী 13 তারিখে সেটা তারা কিছু চেষ্টা করবে এবং চেষ্টাটা সফল হবে কিনা জানি না, কিন্তু চেষ্টা সারা দেশে তাদের করতে পারে এবং কিছু কিছু লক্ষণ আছে। এই 1-2 মিনিটের জন্য ঝটিকা মিছিল বিভিন্ন জায়গায় হচ্ছে, এগুলো আমরা দেখছি। তারপরে একটা তো বলা হচ্ছে যে 1 লক্ষ বেলুনের মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান সম্বলিত এগুলো যমুনার কাছাকাছি জায়গায় উত্তোলনের একটা কর্মসূচি ছিল, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সেটা ব্যর্থ করে দেওয়া হয়েছে। তো গোয়েন্দা নজরদারি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি তৎপরতা অব্যাহত থাকে তাহলে আমি মনে করি যে এই লকডাউনের যে কর্মসূচি সেটা বাস্তবায়নের বা সফল হওয়ার কোনো সম্ভাবনাই এই মুহূর্তে অন্তত পক্ষে আমি দেখছি না। কিন্তু নাশকতা হতে পারে, সেই নাশকতা প্রতিরোধের জন্য সরকারকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেষ্ট থাকতে হবে এবং গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে বিশেষ বৈঠক এটি প্রমাণ করে যে সরকার এই ব্যাপারে কনসার্ন।
স্যার, একজন অপরাধীর বিষয়ে এ ধরনের ব্যবস্থা আমরা এর আগে শাহবাগেও দেখেছি, বা নানান সময় আমরা এক ধরনের যেটিকে মব বলা হয়, এই যে এই বিষয়গুলো কি আসলে ইতিবাচক কিনা দেশের জন্য? কোনোভাবেই ইতিবাচক নয়। যে আপনি মব কোনো ইয়ার জন্য এটা গ্রহণযোগ্য নয়। দেশের প্রচলিত আইন আছে, আন্দোলন সংগ্রামের কতগুলো পথ পন্থা আছে, সেইগুলো বাইরে যে আপনি মব তৈরির মধ্য দিয়ে আপনি এক ধরনের আইনকে নিজের হাতে তুলে নেওয়া বা আপনি আইনকে প্রভাবিত করার প্রচেষ্টা, এইগুলো কোনোভাবেই মানে সহজভাবে নেওয়া উচিত না। কিছু কিছু ক্ষেত্রে নিয়ে কিন্তু পরিস্থিতিটাকে ক্রমশ জটিল করা হয়েছে। এনাফ, সামনের দিকে এই ব্যাপারে সরকারকে আরও সচেষ্ট হতে হবে, আরও মানে কঠোর হতে হবে এইসব মব, বিশেষ করে মবের ব্যাপারে। শিক্ষকদের আন্দোলন রয়েছে, আমরা দেখলাম ধারাবাহিকভাবে শিক্ষকরা আন্দোলন করছেন। প্রথমে এমপিওভুক্ত শিক্ষকরা, তারপরে ইবতেদায়ী শিক্ষকরা, এখন প্রাইমারি শিক্ষকরা রাজপথে রয়েছেন। অন্যদিকে সরকারের যে ঘোষণা, পে স্কেল ঘোষণার বিষয়টিও সরকার বলেছে যে নতুন সরকার এসে বাস্তবায়ন করবে। IMF তার ঋণ নতুন সরকারের সময় ছাড় করার বিষয়ে আলোচনা করে ছাড় করবে বলেছে। এক ধরনের সংকটের মধ্যেই নির্বাচন করতে হবে কিনা এই সরকারকে? দেখুন, সরকার অনেক বিষয়ে কার্যক্রম গ্রহণ করেছিল। সবাই বলেছিল যে এই সমস্ত এত বিষয়ে এই সরকারের উদ্যোগ, এটা অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নেওয়া উচিত হয়নি, এটা কিন্তু অনেকে বলেছেন। এখন আপনি পে স্কেল করেছেন, পে স্কেলের জন্য উদ্যোগ নিয়ে আপনি পরবর্তী সরকারের উপর এটা দায়িত্ব দিয়ে চলে যাচ্ছেন। এটা তো এক ধরনের IMF এর ঋণের ব্যাপারে এটা তো সরকারের চলমান কার্যক্রমের অংশ। যদি পরবর্তী সরকারকেই এই ব্যাপারে বাস্তবায়নের উদ্যোগ নিতে হয়, তাহলে এই সরকারের এই পে স্কেল পে কমিশন গঠন করারও কোনো প্রয়োজন ছিল বলে মনে করি না আমরা। কারণ এই পে কমিশন গঠন করে সরকারের অর্থ ব্যয় এবং সময় এবং অনেক কিছু না দিয়ে যদি অন্য কোথাও কনসেন্ট্রেট করতেন, সেটা অনেক ভালো ছিল। মানুষকে অনেক রকমের আশা দেখিয়ে এখন এসে এই ধরনের বক্তব্য, এটা কিন্তু এক ধরনের হতাশার এই মানুষের মধ্যে জন্ম দিবে। আর শিক্ষকদের আন্দোলনের কথা আমরা যেটি বলছি, যে এটা তো এই সরকার সবচেয়ে অবহেলা করেছে যে খাতকে, সেটা হলো শিক্ষা খাত। আপনি অনেক 11টা কমিশন করেছেন, অনেক অপ্রয়োজনীয় কমিশন। আমরা মনে করি যে সেই অপ্রয়োজনীয় কমিশন গঠন করে সেই কমিশনের মানে সুপারিশ সমূহ বাস্তবায়নের কোনো উদ্যোগ, কোনো আমরা লক্ষণ দেখিনি। কিন্তু শিক্ষা খাতের মতো যে গুরুত্বপূর্ণ, এবং আমাদের প্রধান উপদেষ্টা যেটা বারবার বলেন যে শিক্ষার্থীরা তার নিয়োগকর্তা, সেই শিক্ষার্থী এবং সেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, সেই শিক্ষকদের ব্যবস্থা সম্পর্কে এই সরকারের কোনো কার্যকর উদ্যোগই ছিল না। একটা কমিশন গঠন করা হয়নি, একটি কমিটি গঠন করা হয়নি, বরং রাজপথে অন্যরা আন্দোলন করলেও শারীরিকভাবে সরকারের বাহিনী দ্বারা নির্যাতিত না হলেও শিক্ষকরা কিন্তু বারবারই এটা নির্যাতিত হয়েছে। সর্বশেষ প্রাথমিক শিক্ষক যারা আছেন তাদের উপরেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করেছেন। তো এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর শিক্ষকদের, প্রাইমারি শিক্ষকদের অত্যন্ত ন্যায্য দাবি, তারা 13তম গ্রেডে, আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলো আফগানিস্তান ছাড়া সব দেশের থেকে আমাদের অবস্থান হচ্ছে তলানিতে। তো এইরকম একটা অবস্থার মধ্যে যে শিক্ষক, আপনি যে শিক্ষা ব্যবস্থার কথা বলেন, যে রাষ্ট্র পুনর্গঠনের কথা বলেন, সবকিছু সেই শিক্ষকদের ন্যায্য দাবিগুলো পূরণের কোনো কার্যকর উদ্যোগ না নিয়ে তাদের উপর বল প্রয়োগ করা, তাদের উপর নিপীড়ন নির্যাতন করা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর শিক্ষকদেরকে আমি মনে করি যে দ্রুত এমন মানে তাদেরকে আশ্বস্ত করা দরকার, যেন তারা মাঠ থেকে আবার নিজেদের স্ব কর্মক্ষেত্রে মানে তারা যেতে পারে। 11তম গ্রেডের জন্য অলরেডি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের জটিলতা এগুলো মানে এখন থেকে আছে। আপনি সরকারি কর্মকর্তাদের সুযোগ সুবিধা এই সরকার এসেই কত রকমের বৃদ্ধি করেছেন, কিন্তু এই দেশের যারা বেসরকারি শিক্ষক আছেন, যাদের হাতে দেশের একটা সিংহভাগ শিক্ষার দায়িত্ব, সেই শিক্ষকরা কিন্তু অবসর কল্যাণ, মাধ্যমিক এবং কলেজের যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা, অবসর কল্যাণের 1 টাকা আপনি দিতে পারেন নাই। অবসর মানে তাদের যে নিজেদের যে পেনশনের টাকা 1 টাকাও আপনারা দিতে পারেন নাই। সেই দিকে মনোযোগ না দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মানে একটার পর একটা সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে একটা বৈষম্যই তৈরি করা হয়েছে। ফলে এই সংকটগুলো সরকারের যথাসময়ে দেখা উচিত ছিল। এখন শেষ সময়ে এসে পে কমিশন গঠন করে এটা ইমপ্লিমেন্ট, আপনি একটা দায়িত্ব নিয়ে একটা সিদ্ধান্ত নিবেন, সেটার বাহাবা নিবেন, কিন্তু সেটা মানে কি বলে বাস্তবায়নের দায়িত্বটা আরেকজনের কাঁধে অর্পণ করে, এটাও আমাদের কাছে খুব মানে
গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। স্যার আমি যদি এখানে দুটি প্রশ্ন, এটা হচ্ছে এই আন্দোলনের যে ধারা আমাদের দেশে দেখা গেল শিক্ষকদের দাবি পূরণের পর আরেক, আমরা যদি একদম ধারাবাহিকভাবে দেখি প্রাথমিক শিক্ষকদের দাবি পূরণ করার পর ইবতদায়ী শিক্ষকরা মাঠে নেমেছেন, এখন বেসরকারি শিক্ষকরা মাঠে নেমেছেন, হতে ধরনের যদি নামতেই থাকেন সবাই, তাহলে সরকারের কি করণীয় না, থাকবে? আমরা যেটি একটা জিনিস মনে করি, এটা তো খালি শিক্ষকদের কথা আপনি দেখছি আমরা, হ্যাঁ, সর্ব- সব ক্ষেত্রেই কিন্তু এই সরকারের কাছে আমরা দেখেছি যে দীর্ঘদিন মানুষ যখন তার কথাগুলো বলতে না পারে মনে করেছে যে এই সময় বোধহয় আমাদের বলার সবচেয়ে সুযোগ। কিন্তু এটাও আমরাও মনে করি যে এই যারা আন্দোলন সংগ্রাম যারা করছেন বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষক না অন্য ক্ষেত্রে, সবাই একদম তাদেরও সব কিন্তু ধরনের। একটা সহনশীলতার প্রয়োজন ছিল, যে এই সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা এসেছে, এই সময়ের মধ্যে তারা যেগুলো করা তাদের পক্ষে সেগুলো করবেন, ভবিষ্যতে তো এগুলো ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, সেটাই আমরা মনে করি। তো যাই হোক, এখন তো সরকার নির্বাচনমুখী, দেশ নির্বাচনমুখী, এই আন্দোলনগুলো যতটুকু প্রশমিত করার জন্য মানে ওদের সাথে আলাপ আলোচনা, কোনো শক্তি প্রয়োগ না, আলাপ আলোচনার মধ্য দিয়ে। সবচেয়ে আরেকটা জিনিস হলো যে এই সরকারের একটা হলো যে কোনো আন্দোলন শুরু করতে দেন, আন্দোলন যখন একটা তুঙ্গে যান, তখন যখন একটা জটিল পরিস্থিতি হয় তখন আলোচনায় আলোচনা যান। করেন। এইটাই হলো আরেকটা অসুবিধা আর কি। জি স্যার, আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।